সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোনে ইন্টারনেট নেই, ব্যাংক অ্যাকাউন্ট কাজ করছে না, আর সারা পৃথিবী যেন হঠাৎ করে আপনার কাছে স্তব্ধ হয়ে গেছে। আপনি কি জানেন হরমুজ প্রণালীর জলের তলায় যে কেবেলগুলি বিছানো আছে, যা বিচ্ছিন্ন হলে পুরো বিশ্ব মুহূর্তের মধ্যে প্রস্তর যুগে ফিরে যেতে পারে? মিসাইল এবং বারুদের যুদ্ধ এখন পুরনো কথা। ইরান এবং আমেরিকার লড়াই এবার পৌঁছে গেছে সমুদ্রের তলদেশে। ইরান এবার সরাসরি হুমকি দিয়েছে সেই ডিজিটাল লাইফলাইন কেটে দেওয়ার। আর ট্রাম্প প্রশাসন সরাসরি জানিয়ে দিয়েছে ইউরেনিয়াম না দিলে কোনো রকম অবরোধ উঠবে না। হরমুজ প্রণালীর জলের তলায় থাকা সেই ডেটা কেবলগুলো কি সত্যি ড্রোন বা অন্য কোনোভাবে ধ্বংস করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে পুরো উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের ড্রাইভ, ক্লাউড, এদের কি হবে? যেখানে আমাদের ডেটাগুলি নিশ্চিন্তে রাখা আছে, আমাদের পকেট ঠিক থাকবে তো? মানে মানে আমাদের ব্যাংকিং সিস্টেম? এই সব কিছু নিয়েই আমি দিব্যেন্দু ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। ইরান এবং আমেরিকার মধ্যে চলা উত্তেজনা এখন বিপজ্জনক ডিজিটাল যুদ্ধে পরিণত হতে পারে, যা পুরো বিশ্বের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। ইরানের আইআরজিসি পারস্য উপসাগরের নিচে বিছানো সেই ইন্টারনেট কেবলগুলোর মানচিত্র প্রকাশ করেছে, যা উপসাগরীয় দেশগুলি এবং বিশ্ব অর্থনীতির লাইফলাইন। আমেরিকা এবং ইরানের মধ্যে চলা যুদ্ধ এখন বারুদ এবং মিসাইলের গণ্ডি ছাড়িয়ে এমন এক বিপজ্জনক মোড়ে চলে এসেছে, যা পুরো বিশ্বকে সত্যি প্রস্তর যুগে ঠেলে দিতে পারে। এখন পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে হওয়া তেল সরবরাহ বন্ধ হওয়ার ভয়ে বিশ্ব চিন্তিত ছিল, কিন্তু এখন ইরানের নজর সমুদ্রের নিচে বিছানো সেই কেবলগুলির উপরেও পড়েছে। এই কেবলগুলির উপর ভর করেই বিশ্বের ইন্টারনেট চলে। যদি এই ডিজিটাল লাইফলাইন কাটা পড়ে, তবে শুধু উপসাগরীয় দেশগুলোই নয়, বরং পুরো বিশ্বের ব্যাংকিং এবং কমিউনিকেশন সিস্টেম রাতারাতি অচল হয়ে পড়বে। কেন বললাম এতগুলো কথা? হরমুজ প্রণালীর জলের তলায় কি এমন করতে চলেছে ইরান? ইরানের রেভলিউশনারি গার্ড একটি সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া আন্ডার সি ডেটা কেবল, অর্থাৎ সমুদ্রের নিচে বিছানো কেবলকে খুব সহজেই ক্ষতিগ্রস্ত করা যেতে পারে। ভুল করে বা কেউ ইচ্ছা করেও এটি কাটতে পারে। আর এই কেবলগুলির ক্ষতি হওয়ার মানে হলো ভারত সহ অনেক দেশে ইন্টারনেট পুরোপুরি বিঘ্নিত হবে। শুধু তাই নয়, ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত সংবাদ সংস্থা তাসনিম সম্প্রতি এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে, যা বিশ্বজুড়ে সাইবার এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের ঘুম কেড়ে নিয়েছে। এই রিপোর্টে পারস্য উপসাগরের নিচে বিছানো ইন্টারনেট কেবল এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের একটি মানচিত্র দেখানো হয়েছে। উপসাগরীয় অঞ্চলের দক্ষিণ দিকের দেশগুলো, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব তাদের ডিজিটাল অর্থনীতির জন্য পুরোপুরি এই সামুদ্রিক কেবলগুলির ওপর নির্ভরশীল, যেখানে ইরানের এই কেবলগুলির ওপর নির্ভরতা না থাকার মতোই প্রায়। ইরান তার এই ভৌগোলিক অবস্থাকে একটি প্রেশার পয়েন্ট হিসেবে ব্যবহার করার তালে আছে। ইরানের ড্রোনগুলি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনে অবস্থিত অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ডেটা সেন্টারগুলোকে অলরেডি নিশানা করেছে। এই হামলা প্রমাণ করে যে আমরা যাকে ক্লাউড বলি, তার অস্তিত্ব আসলে মাটিতে থাকা সংবেদনশীল ডেটা সেন্টারগুলির উপরেই টিকে আছে, যা মিসাইল এবং ড্রোনের জন্য খুব সহজ একটি লক্ষ্যবস্তু। এবার দেখুন, সামুদ্রিক কেবল, ল্যান্ডিং স্টেশন, ডেটা হাব এখন ইরানের সেই হিট লিস্টের জায়গা করে নিয়েছে, যেখানে আগে কেবল তেলের খনি আর বন্দর ছিল। অন্যদিকে আমেরিকাও ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ঘেরাও আরও শক্ত করে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করেছে যে তাদের নৌবাহিনী এখনও পর্যন্ত 31টি জাহাজকে হয় ফিরিয়ে দিয়েছে, নয়তো বন্দরেই আটকে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় বলেছেন যে যতক্ষণ তেহরানের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট শান্তি প্রস্তাব না আসে এবং আলোচনা কোনো সিদ্ধান্তে না পৌঁছায়, ততক্ষণ আমাদের সামুদ্রিক অবরোধ জারি থাকবে। ট্রাম্প প্রশাসন পরিষ্কার করে দিয়েছে, যুদ্ধবিরতি বা সিজফায়ার সত্ত্বেও তারা নিজেদের রাশ আলগা করবে না। যদি কেবলগুলি কাটা পড়ে তবে কি হবে? এবার সেটা বুঝুন। যদি ইরানি আন্ডারসি কেবলগুলো কেটে দেয়, তবে বিশ্ব এমন এক বিপর্যয় দেখবে যার জন্য মোটেও প্রস্তুত নয়। প্রথমে ব্যাংকিং ব্ল্যাকআউট করবে, আন্তর্জাতিক লেনদেন, শেয়ার বাজার নিমেষে থমকে যাবে। দ্বিতীয়, সাপ্লাই চেইনের মৃত্যু হবে। শিপিং এবং লজিস্টিক্সের পুরো ডেটা শেয়ারিং বন্ধ হওয়ার ফলে বন্দরগুলোতে পণ্য পচনের মুখে পড়বে। তৃতীয়ত, বন্দরগুলোতে তালা ঝুলবে। ইন্টারনেটের উপর নির্ভরশীল হাজার হাজার টেক কোম্পানি রাতারাতি বন্ধ হওয়ার মুখে চলে যাবে। আর ভারতের কি সমস্যা হবে এতে? ডেটা ব্যবহার করে বিশ্বের বৃহত্তম দেশগুলোর মধ্যে অন্যতম হওয়ার কারণে ভারতের ডিজিটাল অর্থনীতি এই সংযোগগুলো বা কানেকশনসের উপরেই প্রবলভাবে নির্ভরশীল।
যদি কোনো কারণে এই নেটওয়ার্ক বিঘ্নিত হয়, ছিঁড়ে যায় বা ধ্বংস করা হয়, তবে লাখ লাখ ব্যবহারকারীর জন্য ইন্টারনেটের স্পিড কমে যাবে। ক্লাউড পরিষেবা এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমে বড় সমস্যা দেখা দেবে এবং ভারতের বড় বড় আইটি এবং এআই ভিত্তিক পরিষেবাগুলোকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। মধ্যবার পশ্চিম এশিয়ার সাথে যে বিলিয়ন ডলারের ব্যবসা ডিল হয়, সেগুলো তো বলতে পারেন পুরো শেষ। এমনকি সুইফট সিস্টেমও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এই ভয়ানক পরিস্থিতির সামাল দেওয়া কি কোনোভাবেই সম্ভব নয়? তার জন্য কি করতে হবে? যুদ্ধে ইতি টানতে আমেরিকাকে 3 দফা প্রস্তাব দিয়েছে ইরান। যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছে ইরান। যদিও আমেরিকার সঙ্গে এখনই পরমাণু সংক্রান্ত কথাবার্তা তারা বলতে চাইছে না। ইরান আমেরিকাকে যে শর্তগুলি দিয়েছে সেগুলো এরকম: এক, তারা হরমুজের পণ্যবাহী জাহাজ চলাচল আবার স্বাভাবিক করতে চায়, কিন্তু পরমাণু সংক্রান্ত আলোচনা এখনই শুরু করতে চায় না। 2, নতুন চুক্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং পাকাপাকিভাবে সংঘাতে ইতি টানার প্রস্তাব দিয়েছে ইরান। 3, হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হলে এবং আমেরিকা অবরোধ তুলে নিলে তারপরে কোনো এক সময় পরমাণু সংক্রান্ত বোঝাপড়া শুরু করতে চাইছে তেহরান। হোয়াইট হাউসের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আমেরিকার মানুষকে অগ্রাধিকার দিয়ে নতুন চুক্তি করতে রাজি ট্রাম্প প্রশাসন, কিন্তু কোনোভাবেই ইরানকে পরমাণু অস্ত্র দেওয়ার শক্তি হতে দেবে না। মানে আগে ইউরেনিয়াম জমা দাও, তারপরে সব কিছু করে দেবো। আমেরিকা বলছে সব ছেড়ে দেবো, কিন্তু ইউরেনিয়াম আগে দিয়ে দিতে হবে। উপরন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে, অবাধ তেলের ব্যবসা করতে দেওয়া হবে, কিন্তু ইরান ইউরেনিয়াম ছাড়তে রাজি নয়। এর মধ্যে রাশিয়া বলে, তাহলে আমাদের কাছে ইউরেনিয়াম জমা রেখে দিক। আমেরিকা তাতেও কোনোভাবেই রাজি নয়, কারণ ও রাশিয়াকে বিশ্বাস করতে চায় না। আমদানি হোক বা রফতানি, দুদিকেই ধাক্কা খাচ্ছে পশ্চিম এশিয়ার তেলের ব্যবসা। ইরাক, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহী সৌদি আরবের তেল রফতানিতে বাধার ফলে সরবরাহ সংকট আরও তীব্র রয়েছে বিশ্বজুড়ে। সংকটে পড়েছে কিন্তু ইরানও। তেহরানের উপর চাপ সৃষ্টি করার জন্য ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। লড়াইয়ের গোড়াতেই আমেরিকা এবং ইসরায়েলকে বেকায়দায় ফেলতে হরমুজ প্রণালী অবরুদ্ধ করে ইরান। শত চেষ্টা করেও এই সংকীর্ণ সামুদ্রিক রাস্তায় নিরাপদে তেলের ট্যাঙ্কার চলাচল নিশ্চিত করতে পারেনি যুক্তরাষ্ট্র। উল্টে পাল্টা চাপ তৈরি করতে হরমুজে অবরোধ করে বসেছে মার্কিন নৌসেনা। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ এবং ইরানের তেল মজুদ সংকটের কারণে পারস্য উপসাগরে এক ধরনের ডেডলক বা অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তেহরান এখন চাইলেও তার মজুত করা তেল আর সরাতে পারছে না, আবার উত্তোলনও বন্ধ করতে পারছে না। ফলে তেহরানের এখন শাখের করাত অবস্থা। স্বাভাবিক সময় তেলকূপ থেকে তেল পাইপলাইনের মাধ্যমে সরাসরি শোধনাগারে যায়, অথবা বিশাল টার্মিনালগুলো যেমন খার্গ দ্বীপে জমা হয় রফতানির জন্য। কিন্তু রফতানি বন্ধ হলে প্রথমে টার্মিনালগুলো পূর্ণ হয়, তারপর পাইপলাইনের ভিতরে চাপ বাড়তে থাকে, সবশেষে শোধনাগারগুলির তাদের সর্বোচ্চ ধারণ ক্ষমতার সীমায় উপনীত হয়। মার্কিন নৌ অবরোধের কারণে রফতানি সীমিত হওয়ায় ইরানে অপরিশোধিত তেল মজুত করার জায়গা দ্রুত ফুরিয়ে আসছে। তেল সম্পদের উত্তোলনকারী সংস্থার কর্মকর্তারা সতর্ক করেছেন যে খার্গদ্বীপের মতো গুরুত্বপূর্ণ মজুত কেন্দ্র কয়েকদিনের মধ্যেই ভরে যেতে পারে, আর ফলে যেটি ঘটবে তা হলো তেলকূপগুলো বন্ধ করতে বাধ্য হবে ইরান। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের ফলাফল হবে ভূ রাজনীতির সংকটের বাইরেও অনেক বেশি সুদূরপ্রসারী। তেল উত্তোলন কেবল একটি খনি থেকে তরল তুলে আনা নয়, এটি একটি জটিল কারিগরি পন্থা। একবার নষ্ট হলে পুরো খনিটি স্থায়ীভাবে অকেজো হয়ে যেতে পারে। তেলের ভাণ্ডার কোনো ভূগর্ভস্থ হ্রদ নয়। তেলের সঞ্চিত ভাণ্ডারে হাইড্রোকার্বনে পরিপূর্ণ ছিদ্রযুক্ত শিলা থাকে। এই শিলাগুলি গ্যাস, জল এবং চারপাশের শিলার চাপে যথাস্থানে আটকে থাকে। এই চাপকে সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করার পরই তেল উত্তোলন করা হয়, যাতে তেল ভূপৃষ্ঠে প্রবাহিত হয়। তেল তোলার সময় এই চাপের একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখতে হয়। যদি হঠাৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, তবে ভূগর্ভস্থ তেলের প্রবাহের ধরন বদলে যেতে পারে। যখন কূপগুলি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, তখন এই ভারসাম্য বিঘ্নিত হয়। ইরানের অনেক তৈলক্ষেত্রে উৎপাদন বন্ধ করে দিলে নিচ থেকে জল উপচে ওপরে উঠে আসতে পারে, আর এই ঘটনাকে বলা হয় ওয়াটার কোনিং। একবার তেলবাহী শিলাস্তরে জল প্রবেশ করলে কিছু তেল স্থায়ীভাবে আটকা পড়ে যায় এবং তা থেকে তেল উত্তোলন করা যায় না।
তেল রপ্তানি বন্ধ হওয়ার ফলে তেলের কূপগুলো উপচে পড়লে ইরান চাইলেও হঠাৎ করে তেল উৎপাদন বন্ধ করতে পারবে না, কারণ এমনটা করলে এই তেল ভাণ্ডারগুলির স্থায়ী ভূতাত্ত্বিক ক্ষতি এবং তেল হারানোর অপূরণীয় ক্ষতি রয়েছে। একটি সচল তেলকূপ একবার পুরোপুরি বন্ধ করে দিলে পরবর্তীকালে তা পুনরায় চালু করা অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। অনেক ক্ষেত্রে ভূগর্ভস্থ চাপের পরিবর্তনের কারণে কূপটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, বাইরের উৎপাদন ক্ষমতা চিরতরে কমে যেতে পারে। রফতানি বন্ধ হয়ে যাওয়ায় ইরানকে অপরিশোধিত তেল দেশের অভ্যন্তরীণ সংরক্ষণ ট্যাঙ্কে জমা করতে হচ্ছে। সেই ট্যাঙ্কগুলি ভরে গেলে ওপেক সদস্য এই দেশটিকে তেল উত্তোলনের পরিমাণ কমাতে হতে পারে। এই অবস্থা মে মাস পর্যন্ত অব্যাহত থাকলেও উৎপাদন ব্যবস্থা ব্যাপক কমাতে হবে। উৎপাদন ক্ষমতা কমিয়ে তা প্রায় 3 মাস পর্যন্ত বাড়ানো সম্ভব। তেলকূপ পরিচালনকারীরা তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ করতে অপারগ। আকস্মিক চাপের পরিবর্তন এড়ানোর জন্য প্রবাহের হার ধীরে 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 কমানো হতে পারে। একবার সেই ক্ষমতা পেরিয়ে গেলে উৎপাদিত তেল সরানোর আর কোনো জায়গা থাকে না। সেই মুহূর্তে ঝুঁকি উপেক্ষা করেই কূপগুলি বন্ধ করিতে বাধ্য হবে ইরান সরকার। তেহরান যাতে কোনোভাবেই তরল সোনা ও প্রাকৃতিক গ্যাস বিক্রি করতে না পারে, তাই এই ব্যবস্থা করেছে মার্কিনরা। মার্কিন নৌ অবরোধ এবং হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে ইরান তাদের উৎপাদিত তেল রফতানি করতে পারছে না। জাহাজ যখন আন্তর্জাতিক বাজারে ঢুকতে না পেরে ফিরে আসে, তখন ইরানের কাছে তেল বা গ্যাস রপ্তানির পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তার ফলে বিশাল পরিমাণ তেল তোলার পরে তা জমে রাখার জায়গা দ্রুত ফুরিয়ে আসছে। কিন্তু এই গোজামিল দেওয়া ব্যবস্থা কতদিন চালাবে ইরান? বিকল্প ব্যবস্থা কি? আমেরিকার সাথে এই লড়াইটা বড্ড চাপের হয়ে যাচ্ছে ইরানের। রাশিয়া চীন সাহায্য করছে ব্যাপকভাবে, ঠিক কথা, কিন্তু নিজের লড়াই না, নিজেকেই লড়তে হয়। ইরান ব্যবসা ছাড়া কত দিন এই লড়াই চালাতে পারে সেটাই দেখার। 3 দফা শর্ত নাকি ইরানের জেদ? এই সংকটের শেষ কোথায় আমরা কেউ জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।